বাঙালির অক্সিজেন ফুড অ্যান্ড টক, তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। সাথীহারা ফ্লোরে তাপস দা মানে তাপস পাল আমাকে ডেকে বললো এইসব রোল তুমি আর করবে না। তো আমি না অত বুঝতাম না তখন, কেন করবো না, মানে এরকম স্ট্রং তোমার স্বস্তিকার মা হওয়ার বয়স তোমার, তুমি ইন্ডাস্ট্রিকে জানো না যে ধরনের কমার্শিয়াল ছবিতে যে ধরনের কাজ হতো, আমার না খুব একটা সেখানে আমি কমফোর্টেবল ছিল। শিল্পীদের কখনো স্যাটিসফ্যাকশন আসা উচিত, শিল্পীরা যদি স্যাটিসফাইড হয়ে যায় তাহলে শিল্পীরা আর গ্রোথটা আর গ্রো করতে পারে। আর আমি তো সত্যিই সেরকম কাজ করিনি এখন টেলিভিশনে, আমার মনে হচ্ছে আমি স্যাচুরেটেড হয়ে গেছে টেলিভিশন থেকে, আমার আর কোনো এক্সপেকটেশন নেই, আর আমি টেলিভিশন করবো না, ওটা আমার কনসিয়াস ডিসিশন। আমাদের এখানে এমন একটা জিনিস হয়ে গেছে যে ওই 10-15 জন শিল্পী rolling and repeating in every film, মানে একজন ডিরেক্টরের একটা সেট অফ ডিরেক্টর আর্টিস্ট, আর একজন ডিরেক্টরের একটা সেট অফ। তো আমার খারাপ লাগে মাঝে মাঝে যে আমি যেখানে এত বছর কাজ করলাম এবং প্রত্যেকে আমাকে চেনে, এত কিছু করার পরও যদি এখন আমাদের এখানে ডিরেক্টররা তাদের আমার উপর আস্থা না থাকে যে আমি করতে পারবো, সেটা তো আমার আর কিছু করার নেই, আপনার কিছু করারও নেই। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নেপোটিজম কে, শাহরুখ খানের মতো স্টার আছে, নেপোটিজম সে সব ছেলেকেই করছে। বাংলায় নেপোটিজম ইজ ওয়ার্ডটা চলে না, বাংলায় যেটা হচ্ছে সেটা ফেভারিটিজম, একটা গ্রুপিজম বলতে পারো। অনেকে আমাকে বলছে ও তুমি, আমি তো শুনেছি তুমি মুম্বাইতে চলে গেছো, তো মুম্বাইতে গেলে কি কলকাতায় কাজ করা যায় না? মানে মুম্বাইটা কি ভারতবর্ষের বাইরে? আমার পার্সোনালিটিটা যদি আমার কাজের ক্ষেত্রে মানে বাধা হয়ে দাঁড়ায়, এটা দুর্ভাগ্য, কিছু বলার নয়, দুর্ভাগ্য ছাড়া আর কিছু নয়, কারণ এটা নিয়েই আমি জন্মেছি। আর এই যে তুমি ব্যান্ড কালচারের কথা, এটা কি কোনো একটা সুস্থ ইন্ডাস্ট্রির মানে একটা চিত্র এটা হতে পারে যে একটা শিল্পী 1.5 বছর ধরে কোনো কাজ করতে পারছে? যিনি দিব্যি নিজের হাতে সামলেছেন তার কেরিয়ার, তার সঙ্গে হয়েছেন একজন সুঘরণী। আজ তার সঙ্গেই আড্ডায় আমাদের সঙ্গে আছে দেবযানী। দিদি, এইভাবে সম্বোধন করলাম, তুমি দিদি ডাকটাতেই বেশি কমফোর্টেবল এবং আমরা এটাতে জানি। তো প্রথম যে প্রশ্নটা দিয়ে শুরু করবো, যেটা এতদিন কোথায় ছিলে? আমি এখানেই আছি তো। আমি এখন একটু বম্বেতে বেশি থাকছি, কারণ ওখানে একটু চেষ্টা করছি কাজ করানোর জন্য, অডিশন দিচ্ছি। আদারওয়াইজ এই যাতায়াতের মধ্যেই আছি। আমি তো এলাম, এই মাসটা এখানে আছি, আবার সামনের মাসের প্রথম দিকে চলে যাব। তুমি আমাকে ইন্ট্রোডিউস করলে সুগৃহিণী, এটাই আমার একটু আদৌ কি আমি জানি কেন 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 না, আমি অতটা সুগৃহিণী নই, আমি মনে করি না কতটা ঘরে মানে বাড়িতে থাকি যে সুগৃহিণী হব। তাহলে দিদি সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমার কাছে সুগৃহিণীর সংজ্ঞাটা কি? না, আমার কাছে সুগৃহিণীর সংজ্ঞাটা অন্যরকম, কিন্তু সমাজের কাছে সুগৃহিণীর সংজ্ঞা মানে যে খুব সুন্দর করে গুছিয়ে সংসার করে, সংসারে সময় দেয়, সবার জন্য ভাবে, অনেক কিছু করে, আমাদের সমাজে যেটাকে সুগৃহিণী বলা হয়। তো আমি মোটেই সেরকম কিছু নয়। হ্যাঁ, আমি পরিবারের সঙ্গে সময় কাটাই, পরিবারের লোকের জন্য ভাবি, কিন্তু সারাক্ষণ যে একদম সংসার নিয়ে বাড়িতে বসে আছে এমনটা কোনোদিনই করিনি। সুতরাং আমাদের মানে ভাষায় সুগৃহিণী যাকে বলে, সেটা থেকে তুমি নিজে আমাদের সমাজে সুগৃহিণী ডেফিনেশন যেটা, আই ডোন্ট থিংক সো দ্যাট। তো আমরা যদি একটু শুরু থেকেই শুরু করি, যে এই মানুষটাকে যাকে আমরা অভিনেত্রী হিসেবে চিনি, প্রচন্ড ব্যক্তিত্বময়ী, দৃঢ়চেতা, সেই মানুষটার যাত্রাটা শুরু হয়েছিল কিভাবে, কোথায় বড় হয়ে ওঠা, এগুলো যদি একটু বলো। ও আচ্ছা, বড় হয়ে ওঠা, আমি সাউথ ক্যালকাটা ঢাকুরিয়া অঞ্চলে আমার জন্ম, এবং আমরা ওখানে বহু বছর 150-200 বছরের বাসিন্দা, খুব পুরনো বাসিন্দা। সেখানে জন্ম, তারপরে বিয়ে হয় আমার যোধপুর পার্কে, তো তারপর চলে আসি যোধপুর পার্কে। তারপর থেকে যোধপুর পার্কে বেশ কিছু বছর ছিলাম, তারপর আমরা শিফট করে যাই লেক টেরেসে। তো এখন লেক টেরেসে থাকি, আর এখানে তুমি যেটা স্টুডিও, আমাদের যোধপুর বাড়িটা এখন আমাদের অফিস। আর অভিনয়ের যাত্রাটা একদম প্ল্যান ছিল না, খুব মানে একটা ইন্টারেস্টিং যাত্রা। মানে আমি থিয়েটার করতাম, আমাদের বন্ধুদের একটা থিয়েটারের দল ছিল, সেখানে আমি থিয়েটার করতাম, বহু বছরই থিয়েটার করতাম। তো সেই থিয়েটারেরই একটা শোতে আমাদের ফিল্ম ফ্রেটার্নিটি কিছু মানুষজন এসেছিলেন। তো তারা আমার অভিনয় দেখে, মানে আমি বলে দিই, ভরত কল হচ্ছে আমার হাজবেন্ডের
ছোটবেলার বন্ধু, মানে যোধপুর পার্কে, আমার হাজবেন্ড যোধপুর পার্কে বড় হয়েছে বলে ক্লাসে থাকতো, তো খুবই পরিচিত আর কি। তো ভরতকে আমি মানে ইন্ডাস্ট্রিতে আসার অনেক বছর আগে দেখেছি। সো ভরত এসেছিল সেই সময় একজন খুব নামী এবং নামী ডিরেক্টর ছিলেন টেলিভিশনের, জয় মুখার্জি বলে, তোমরা ডেফিনেটলি তাকে চেনো এখন, বাপিদা বলতাম আমরা। বাপিদা তখন খুব সাকসেসফুল একজন টেলিভিশনের নির্দেশক, পরিচালক বলা যেতে পারে, তো ছিলেন। তো বাপিদাও এসেছিলেন। তো ওদের আমাকে, আমার অভিনয় ভীষণ ভালো লাগে। তারপর ভরত আমাকে অফার দেয়, ও তখন একটা সিরিয়াল ওর ডিরেকশনেও শুরু ছিল। ও তখন বলেছিল যে তুই যদি, আমি তোকে ভেবেছি তুই এই চরিত্রটা, আই টুক ইট ভেরি ক্যাজুয়াল। আমি তখন বিজনেস করছি আমার হাজবেন্ডের সঙ্গে, খুবই ইনভলভ বিজনেস। তো আমার কোনো রকম কোনো প্ল্যানই ছিল না, কারণ আমার না সেই দিকটা কোনোদিন, মানে আমি যদিও থিয়েটার করেছি, আমার বরাবরই আমি ছোটবেলা থেকে নাচ শিখেছি, অনেক নাচের শো করেছি, কিন্তু এই অভিনয়টা পেশা হিসেবে নেবো এটা কখনো ভাবিনি। কারণ আমার পরিবারে কেউ এই পেশার সঙ্গে কেউ নেই যারা যুক্ত আর কি। আমার বাড়ির দিক থেকে আমার এক মামা কিছুটা যুক্ত ছিলেন, বাট বাবার বাড়ির দিক থেকে তো কেউই না। তো সেটা কখনো ভাবিনি, মানে ওইদিকে ভাবনা চিন্তাটাই করি। ও যখন বললো তুই এটা কর, আমি এটা ভেবেছি তোকে চরিত্রটা, হ্যাঁ করবো, আই টুক ইট ভেরি ক্যাজুয়াল। এবং প্রথম কাজটা করতে যাই ওটা ছিল আউটডোর গরুমারা ফরেস্ট ক্যাম্পের শুট, এবং প্রথম শট আমি দিয়েছিলাম শঙ্করদার সঙ্গে, শঙ্কর চক্রবর্তী। শঙ্করদা তখন মানে হি ওয়াজ আ সুপারস্টার, ছোট পর্দায় মানে বিরাট ব্যাপার শঙ্কর চক্রবর্তী। কিন্তু আমার না সেই অর্থে খুব একটা টেনশন হওয়া, খুব একটা যে নার্ভাস হয়ে যাওয়া, এরকম কিছু হয়নি, বিকজ আমি তো ওটা খুব ক্যাজুয়ালি দিয়েছিলাম। আমার মনে হচ্ছিল আমার কিছু হারানো, হলে হবে না হলে না, মানে আমার অ্যাপ্রোচটা ছিল হলে হবে না হলে না। ওই জন্য আমি পুরো টেনশনে ছিলাম, বাবা না হলে কি হবে। হ্যাঁ, এনজি শব্দটা আমি তখন জানতাম না, এনজি কাকে বলে। তো অদ্ভুত ভাবে আমার ফার্স্ট টেকটাই ওকে হয়, এবং আমি খুব কনফিডেন্টলি সিনটা করি। একটা না দুটো সিন ছিল আমার অসংখ্য, আমার এখন মনে নেই। তো এটা হওয়ার পর তারপর ভরত আমায় বলে যে তুই কিন্তু এটা নিয়ে ভাবনা চিন্তা কর, আমি বলছি। তারপর থেকে বলা যেতে পারে যে আমি এটা নিয়ে একটু সিরিয়াসলি ভাবনা চিন্তা করলাম। তারপরে জয়দারি, মানে বাপিদার, জয় মুখার্জির এই তো জীবন বলে একটা সিরিয়াল, এই তো জীবনে একটা ট্র্যাকে, তখন না অনেকগুলো মেগা, এখন মেগা সিরিয়াল যেমন ওয়ান ট্র্যাক গল্প হয়, তখন মেগা সিরিয়ালে অনেক ট্র্যাক থাকতো। তো আমাকে একটা ট্র্যাকে একটা খুব ভালো চরিত্রে বাপিদা আমাকে কাজ করে। তারপর থেকে না স্টার্টেড রোলিং। দেবাংশুদার সঙ্গে কাজ করেছি, অনেক বড় বড় ডিরেক্টরের সঙ্গে, টেলিভিশন অভিজিৎ দার সঙ্গে কাজ করেছি, অনিন্দ্য সরকারের সঙ্গে কাজ, মানে বড় বড় ডিরেক্টরের সঙ্গে কাজ করেছি। বাট ওইটার পর থেকে বলা যেতে পারে যে আমাকে সত্যি টেলিভিশনে আর ফিরে তাকাতে হয়। দিদি, তোমার যেহেতু মানে ধারাবাহিক বা অভিনয় বললি, আমরা সাধারণভাবে ভেবে দেখি নায়ক বা নায়িকা হোক, মানে বাচ্চাদের জিজ্ঞেস করলে অনেক সময় নায়িকা হোক, নায়ক হোক। তোমার ক্ষেত্রে তো অভিনয়ের হাতে খড়িটা অন্যরকম ভাবে, সেক্ষেত্রে যদি তোমার মধ্যে কখনো এই নায়িকা হব কিংবা অভিনেত্রী হব, এইটা আলাদা করে মনে হয়েছে? অভিনেত্রী হব মনে হয়েছিল, নায়িকা হবটা কম থেকে। আমি দেখো, অভিনয়টা আমার বরাবরই, মানে আই হ্যাড দ্যাট বরাবরই ছিল। এবং আমি যখন প্রথম শটটা দিয়েছি তখনই আমার মধ্যে, মানে আমি বুঝে গেছি যে দিস ইজ ওয়্যার আই বিলং টু, এটাই আমার জায়গা, এখানেই আমি থাকা উচিত, হয় না, একটা ইনার পাওয়ার। তো সেই জন্য অভিনেত্রী হব, ভালো কাজ করব, এটা তো শুরু থেকেই ছিল, যবে থেকে আমি কাজ করতে শুরু করি। নায়িকা হবটা সত্যি সেই সময় ভাবিনি। আমি অলওয়েজ আমি ভেবেছিলাম খুব স্ট্রং রোল করবো, খুব প্রমিনেন্ট, ভীষণ ভালো, যেখানে আমার অভিনয় স্কোপ থাকবে। বাট পরবর্তীকালে নায়িকা আমি কিছু টেলিফিল্মে হয়েছি, 5 দিনের গল্পতেও হয়েছি, একটা 21 দিনের গল্প হতো তখন, মানে সেগুলো তোমরা দেখোনি, সেগুলো তো হয়েছি। কিন্তু ফিল্মে নায়িকা হওয়ার যেটা তুমি যদি বলো, সেটা আমার, কারণ আমার খুব একটা ফিল্মে এক্সপোজার ছিল না। আমি টেলিভিশনে কাজ করতে করতেই ফিল্মের অফার পাই, সেটা নায়িকা না, প্রথম কাজটাই আমার ভিলেনের অফার আসে, সাথীহারা। তো সেইটা হয়েছিলাম আমি, মানে তখন স্বস্তিকার, মানে কি বলবো, সৎ মা, এবং মানে বয়স্ক বাবাকে, মানে গল্পটা এরকম ছিল যে আমি ফুসলিয়ে বিয়ে করেছি সম্পত্তির জন্য, এটা গল্প ছিল। আমি দেখেছি ভীষণ স্ট্রং ক্যারেক্টার,
আমার মনে আছে সাথীহারার ফ্লোরে তাপস দা মানে তাপস পাল আমাকে ডেকে বললো এইসব রোল তুমি আর করবে না। তো আমি না অত বুঝতাম না তখন, আমি বললাম, কেন করবো না, মানে এরকম স্ট্রং তোমার স্বস্তিকার মা হওয়ার বয়স তোমার, তুমি ইন্ডাস্ট্রিকে জানো না, একদম ওই ব্র্যাকেটে এখন ঢুকবে না, অন্য কারো কাজ, অন্য চরিত্র, মায়ের রোল এখন। ইট ওয়াজ অ্যাবসলিউটলি, আই স্টিল রিমেম্বার তাপস। সেইটা আমার মাথায় ঢুকে গেছে। তারপর থেকে আই ওয়াজ যে না এরকম করবো। আর ফিল্মে না সেই সময় ফ্র্যাঙ্কলি স্পিকিং যে ধরনের কমার্শিয়াল ছবিতে যে ধরনের কাজ হতো, আমার না খুব একটা সেখানে আমি কমফোর্টেবল ছিল। ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি করিনি যে তার একটা দুটো চেষ্টা করেছি কমার্শিয়াল ছবি। আমার পুরো পরিবেশটা বা যে ধরনের রোল আমায় অফার করা হচ্ছিল আমার ভালো লাগছিল। তার থেকে আমি টেলিভিশনে অনেক ভালো কাজ করেছি। আর তখন টেলিভিশনের কাজ রীতিমতো ভালো কাজ। কিরকম রোল পাচ্ছিলে সেই সময় যেগুলোর জন্য? না তারপর তো আমি নানা রকমের মানে টেলিভিশনে তুমি যদি আমাকে বলো কিরকম চরিত্র, আমার এখন মনেই নেই। আমি এত কাজ করেছি। সিনেমার ক্ষেত্রে তুমি বলছিলে কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে আমি অফার যে খুব বেশি তখন পেয়েছি তা নয়, একটা দুটো যাও পাচ্ছিলাম, সাইড রোলে পাচ্ছিলাম, তো খুব একটা ইম্পর্টেন্ট চরিত্র। কারণ কমার্শিয়াল ছবি সেই সময় হিরো হিরোইন, আদারওয়াইজ তো কিছু ছিল না অ্যাজ সাচ। ওই হিরোইনের দিদি নয়তো ওর কাকিমা, ওর ননদ, একটা দুটো অফার এসেছিল, যেটা রিফিউজ তারপর থেকে আসেনি। কেন? তারা বুঝেই গেছিল যে আমি এই ধরনের কাজ করব। আর আমি কমফোর্টেবল ছিলাম যে ধরনের সাবজেক্ট নিয়ে ছবিতে সেই সময় কাজ হতো, আমি ঠিক ওই ধরনের ছবির সঙ্গে আমি নিজেকে কানেক্ট করতে পারতাম। কিন্তু পুরো যখন গ্ল্যামারের হাতছানিটা চোখের সামনে আসে তখন আমরা অনেক কিছু ইচ্ছা না থাকলেও না বলতে পারি না, মানে আমরা হ্যাঁ বলে দিই, ঠিক আছে পরেরটা হয়তো ভালো কিছু হবে। তুমি মনে হয় প্রথম থেকেই নাটা খুব স্ট্রংলি বলতে। সাথীহারাটাই ওইটা আমি, এবং বিরুদা মানে বীরেশ চ্যাটার্জি ডিরেক্টর, তো আই ওয়ান্টেড টু ওয়ার্ক উইথ হিম, তো বড় একজন ডিরেক্টর। তো বিরুদাকে আমি তখন অত বুঝতাম না, আমি না বলতেই পারিনি, কারণ আমার তখন মনে হচ্ছিল এই কাজটা করা আমার জন্য খুব দরকার, খুব ভালো ছবি, আর প্রথম ছবি বড় পর্দা, ওটা একটা এক্সপিরিয়েন্সও করতে চাইছিলাম যে কি হয় বড় পর্দা। তো তারপর থেকে আমি আমি বাস ভেরি চুজ, কিছু ভুল ডিসিশনও নিয়েছি, হয়তো বেশি চুজ করতে গিয়ে বাজে কাজও করেছি, করিনি যে তাহলে সেটা সবারই হয়, বাট আই ওয়াজ যেমন তুমি যদি বলো পরপর্দা, আই অলওয়েজ ওয়ান্টেড টু ওয়ার্ক with directors like অপর্ণা সেন, with directors like ঋতুপর্ণ ঘোষ। ঋতুদার তো আমি খুব ফ্যান ছিলাম, তাই অবমানে যখন ঋতুদা আমায় নিজে ফোন করে ওই ছোট্ট চরিত্রের জন্য বলে যে তুই ইচ্ছে করলে নাও করতে পারিস, কিন্তু আমি তোকে ভেবেছি আমার একজন ভালো অভিনেত্রী দরকার। আমি ওটা সেকেন্ড টাইম ভাবিনি, ওটা কমার্শিয়াল ছবি আমি কোনোদিন করতাম, মানে তখন যে ধরনের কমার্শিয়াল ছবি, আমি ওটা সেকেন্ড টাইম ভাবিনি। ঋতুদা আমায় ফোন করে যখন বলছে তখন আমি সবে এসেছি, আমি কি ঋতুপর্ণ ঘোষ ফোন করে আমার বলছে কাজটা করার জন্য। আই ওয়ান্টেড টু বি ইন দ্য সেট, ঋতুদার সামনে, মানে ঋতুদা আমাকে ডাইরেকশন দিচ্ছে এরকম একটা জায়গায় আমি কাজ করি, তুমি ওই জায়গাটায় বাঁচতে চেয়েছো, ওই জায়গাটা আমি ওই জন্য ওইটা আমি কখনো না। দিদি তারই সময় যে প্রশ্নটা চলে আসি সেটা হলো লে ছক্কারতে তোমার যে চরিত্রটা ছিল সেই চরিত্রটা তোমার থেকে পুরো আলাদা, মানে সেটা একদম মেলে না। এরকম চরিত্র হয়তো মানে এই ধরনের চরিত্র হয়তো তুমি আগেও করেছো বা পরেও হয়তো করেছো, কিন্তু কোথাও না কোথাও তুমি বললেই দর্শকদের মনে যেটা প্রথম আসে সেটা হলো প্রচন্ড ব্যক্তিত্বময়ী একজন, মানে বড়লোক পরিবারের একজন। সেটা কেন, মানে সেটা কি কোথাও না কোথাও তোমারও মনে হয় যে তোমাকে অন্যান্য আরো চরিত্রে এক্সপিরিয়েন্স হয়? ডেফিনেটলি তাই। অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় এখানে এমনি একটু টাইপকাস্ট করার, এখানে বলবো না, মানে বলবো ইন্ডিয়ান সিনেমাতে আর মানে শিল্পীদের একটা টাইপকাস্ট করার প্রবণতা আমাদের বরাবরই ছিল, এখনো আছে। আমাকে অন্য চরিত্রে ভাবতে পারে না, কেন পারে না আমি জানি। এই ছক্কাতে আমি একদম অন্যরকমই ছিল, আমার মতো লেগেছে কি আমার মতো। তো আমার মনে হয় আমার সেই দক্ষতাটা আছে নিজেকে ভাঙা। দেখো একটা চেহারা ছবি নিয়ে আমি জন্মেছি, সেটা তো আমি চেঞ্জ করতে পারি, কিন্তু তার মানে এই নয় যে আমি নিজেকে ভাঙতে পারি। আমি যখন গুলদাস্তা করি, আমি বলেইছিলাম অর্জুনকে আমাকে এমন একটা চরিত্র দেবে যে আমি যাতে কমফর্ট জোনের বাইরে গিয়ে কাজ করতে, বিকজ আমি সবসময় খুব ফার্ম, আমাকে দেখে যেটা মনে হয় ভীষণ টেকনিফাইড, এবং তার নিজস্ব একটা ভীষণ স্ট্রং মাইন্ড আছে। তো এরকম চরিত্রই লোকে আমাকে অফার করে, গ্ল্যামারাস। তো একদম ভেঙে বাড়ির
মানে একদম ছাপোষ একজন গৃহবধূর চরিত্র আমাকে অর্জুন দিয়েছিল, আমি ভেরি হ্যাপি এবং সেটাও করেছিলাম। হাউ স্যাটিসফাইড আর ইউ মানে টিল ডেট? শিল্পীদের কখনো স্যাটিসফ্যাকশন আসা উচিত না। হুম। শিল্পীরা যদি স্যাটিসফাইড হয়ে যায় তাহলে শিল্পীরা আর গ্রোথটা আর গ্রো করতে পারে না। আর আমি তো সত্যিই সেরকম কাজ করিনি এখনো টেলিভিশনে। আমার মনে হচ্ছে আমি স্যাচুরেটেড হয়ে গেছে টেলিভিশন থেকে, আমার আর কোনো এক্সপেকটেশন নেই। আর আমি টেলিভিশন করবো না, ওটা আমার কনসিয়াস ডিসিশন, মানে a well thought out decision. হঠাৎ এটা কোনো ইম্পালসে আমি মানে ডিসিশনটা নিয়েছি টেলিভিশন করবো না, এটা ভেবেই করেছি। কিন্তু ফিল্মে আমি কি কাজ করেছি? আমি সেরকম কোনো কাজই করি, খুবই কম কাজ করেছি। আমি সেরকম কোনো অফারও তো পাইনি। তো তুমি যদি বলো স্যাটিসফাইড ও নট স্যাটিসফাইড। তাহলে কি কোথাও না কোথাও এটা একটা আক্ষেপেরও সুর? আর যদি আক্ষেপের সুর হয় যে সিনেমায় দুজনের দিকে যতখানি দেখা যাওয়া উচিত ছিল, দর্শকরা মনে করে সেটা পেল না, যদি আক্ষেপের সুর হয় তাহলে সেটা কেন বানিয়ে? সেটা কি তুমি কোথাও না কোথাও তোমার ইমেজটা এমন বানিয়েছো ভীষণ অন্যরকম ভাবে, নাকি কোথাও না কোথাও তোমার পিয়ার স্কিলটা কম? কি বলো? পিয়ার স্কিলটা কম না, আক্ষেপ তো আমি আবার বলছি তো, শিল্পীদের আক্ষেপ থাকবে। শিল্পীরা কখনো বলতে পারে না যে আমি ভীষণ কমপ্লেসেন্সি এসে গেলে তুমি আর এগোতে পারবে না। আক্ষেপ তো, আর আমি তো সত্যি সেরকম তোমাকে যেটা আগে বলি, তো সেরকম কাজ করি। হ্যাঁ বলতে পারো আমি কেন করি বা কেন এখনো সেই জায়গাটা এতদিন হয়ে গেল হ্যাঁ পাচ্ছি না, সেটা আমার কাছে তুমি যদি সত্যি বলো শ্রীতমা, আমার কাছে ঠিক উত্তরটা নেই। কারণ আমি জানি আমার পার্সোনালিটিটা যদি আমার কাজের ক্ষেত্রে মানে বাধা হয়ে দাঁড়ায়, এটা দুর্ভাগ্য, কিছু বলার নেই। দুর্ভাগ্য ছাড়া আর কিছু নয়, কারণ এটা নিয়েই আমি জন্মেছি। এটা দিস ইজ নাথিং দ্যাট আমি হঠাৎ করে আমার হয়েছে, আমি বরাবরই এরকম। তুমি যেটা বললে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এটা আমার পুয়ার পিআর স্কিল, যে পিআরটা আমাদের ফ্রেটার্নিটিতে প্রয়োজন, সেই পিআরটা আমি করতে পারি না। মেবি তাহলে হার্ডওয়ার্ক না লাক, কোনটা বেশি ম্যাটার করে? আমাদের ক্রিয়েটিভ জগতে তো লাক ইজ ভেরি 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 75%, 25% তোমার ক্ষেত্রে? আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে। তুমি দেখবে যত শিল্পীকে জিজ্ঞেস করবে, ভাগ্যটা ভীষণ 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 ইম্পর্টেন্ট। ভাগ্য যদি তোমার সঙ্গে থাকে তুমি অনেক কিছু করতে পারবে, ভাগ্য যদি তোমার সঙ্গে না থাকে তাহলে কি ভাগ্যের দোহাই দিয়ে তুমি বাড়িতে বসে থাকবে, চেষ্টা করবে না? এমনটা নয়। আমি কি হাত পা ছড়িয়ে কাঁদছি যে আমি কেন কাজ পাচ্ছি না, বা দ্যাটস নট মাই ওয়ে অফ ডুইং থিংস। আমার আরো অনেক কিছু কাজ আছে, সেগুলোতে আমি নিজেকে এনগেজ রেখেছি এবং আমি আমার মতো চেষ্টা করছি। যদি এখানকার সেই ডিরেক্টরদের মনে হয় যে আমাকে নিয়ে তারা কাজ করবেন, যদি মনে হয় না করবেন না, তাদের ব্যাপার। আমি তো দেখো, at the end of the day it is director's prerogative কাকে দিয়ে সে কাজ করাবে, কাকে দিয়ে সে কাজ করাবে। আমাদের এখানে এমন একটা জিনিস হয়ে গেছে যে ওই 10-15 জন শিল্পী rolling and repeating in every film. মানে একজন ডিরেক্টরের একটা সেট অফ ডিরেক্টর থাকে, আর্টিস্ট থাকে, আরেকজন ডিরেক্টরের একটা সেট অফ আর্টিস্ট। তুমি যদি দেখো মানে হাতে গুনে ওই 10-15 জন শিল্পী ঘোরাফেরা করে। তা আমার মনে হয় তারা হয়তো কমফোর্টেবল তাদের সঙ্গে। Isn't it monopoly? Monopoly is something different. Favoritism. এটা favoritism. And সেটা তো আমার হাতে নেই, I can't do anything. কিছু করার নেই। তবে আমি আগে ভাবতাম, মানে আমি ধরো টেলিভিশন ছেড়ে দিয়েছি অলমোস্ট 3 ইয়ার্স হয়ে গেছে, 3 বছরের উপর হয়ে গেছে। তো প্রথম 1-2 বছর আমি একটু রিল্যাক্স করছি, ঠিক আছে চল। আর একটু আমার ইচ্ছে হচ্ছিল বম্বেতে যাওয়া, অনেক চেষ্টা করা। প্লাস 2 বছর ধরে আমি ওখানে গেছি, মানে যে এমন একটা কিছু হচ্ছে এমন কিছু নয়, বাট ওখানে একটা পদ্ধতির মধ্যে দিয়ে তোমার যেতে হবে। লাইক অডিশন দাও, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমি দিচ্ছি সেটা, কাস্টিং ডিরেক্টরদের সঙ্গে মিট করছি, অডিশন দিচ্ছি। দেখো ওখানে আমাকে তো জিরো থেকে শুরু করতে হবে, ওখানে আমার কেউ চেনে, তো ওখানে আমার সময় লাগবে আমি জানি। কিন্তু আমার খারাপ লাগে মাঝে মাঝে যে আমি যেখানে এত বছর কাজ করলাম এবং প্রত্যেকে আমাকে চেনে। আমি টেলিভিশনে এত বছর ধরে কাজ করেছি, আমি ছবি কম করলেও ছবি অনেকই করেছি, মানে খুব কম না, 10-12টা ছবি তো করিয়েছি।
ছবি অত কম করেছি কারণ আমি টেলিভিশনে ম্যাক্সিমাম মানে সময় তখন টেলিভিশন করে বেশি ছবি করা সম্ভব ছিল না সেই সময়। প্লাস বলতে পারো আমি ধারাবাহিক ভাবে থিয়েটারও করে গেছি। এত কিছু করার পরও যদি এখন আমাদের এখানে ডিরেক্টররা তাদের আমার উপর আস্থা না থাকে যে আমি করতে পারবো, সেটা তো আমার আর কিছু করার নেই, আপনার কিছু করারও নেই। তবে আমি প্রথম 2 বছর ভেবেছিলাম ঠিক আছে ফিজিক জানি হবে, কিন্তু এখন যা আমি দেখছি যে না, দিস ইজ সামথিং এলস। মানে মানে এখানে এসে যখন আলোচনা করে, আমারও তো কিছু মিডিয়াতে বন্ধু বান্ধব আছে, মানে এখানে এখন আমি দেখছি যে একটা কোটারি অফ অ্যাক্টরস, একটা কোটারি আছে এখানে। সো ইফ ইউ আর নট আ পার্ট অফ দ্যাট কোটারি, প্রবাবলি উইল নট বি কনসিডার্ড। তো আমি ঠিক আছে, যেটা বললে কোটেরই আছে, এই পছন্দের মানুষ, প্রিয়জন, কাছের মানুষ ওটা, এই কথাগুলো এখন মানে একটু বেশি শোনা যায়। মানে আমারও ধরো যে কটা বছর হলো, তাতে আমার মনে হয়েছে লাস্ট 5-6 বছর এই শব্দগুলো যেন একটু বেশি ঘুরে ফিরে আসে। ডু ইউ ফিল দ্য সেম? ওই তো নেপোটিজম, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নেপোটিজম। কে শাহরুখ খানের মতো স্টার আছে যে নেপোটিজম সে সব ছেলেকেই করছে? বাংলায় নেপোটিজম ইজ ওয়ার্ডটা চলে না, বাংলায় যেটা হচ্ছে সেটা ফেভারিটিজম, একটা গ্রুপিজম বলতে পারো। ওই যে বলে মানে কোটারি অফ ডিরেক্টর অ্যাক্টর, যারা নিজেদের মধ্যে জিনিসটাকে রাখছে, যারা চাইছেন না অন্য কেউ করুক। এটা আমি আগে বিশ্বাস করতাম না। আমি ভেবেছিলাম যারা আমায় বলেছে তারা ঠিক আছে। আমি অতটা সত্যি বলছি শ্রীতমা, তোমাকে আমি অতটা লোকের কথায় কান দিই না জেনারেলি। কিন্তু এখন যত দিন যাচ্ছে আমি নিজেও যেটা দেখতে পাচ্ছি, যখনই আসে ধরে এপ্রি অল্টারনেট মান্থই তো আসি, অনেকে আমাকে বলছে ও তুমি, আমি তো শুনেছি তুমি মুম্বাইতে চলে গেছো। তো মুম্বাইতে গেলে কি কলকাতায় কাজ করা যায় না? মানে মুম্বাইটা কি ভারতবর্ষের বাইরে? তো মুম্বাই থেকে তো অনেকে সেখানে কাজ করছে। তো এটা একটা বাহানা, কাজ না হতে পারে, কাজে না হতে পারে। বাট এখন আমি এখন এই জিনিসগুলো আমার কাছে একটু একটু ক্লিয়ার হচ্ছে যে না, দিস ইজ সামথিং এলস। তো এই সামথিং এলস যখন বুঝতে পেরেছো, এই গল্পটার পার্ট হতে কখনো মনে হয়নি যে আমি যদি একটুখানি এদের দলের পার্ট হই? না, দলে যাবো কেন? আমি অভিনেত্রী, আমার সঙ্গে সকলের ভালো লেগেছে, আমার কারোর সঙ্গে কোনো ঝগড়াঝাটি নেই। সেটা তো নেই, হ্যাঁ একেবারেই নেই। আবার খুব হৃদ্যতা আছে, খুব হৃদ্যতা, কারণ আমি খুব নিজস্ব একটা স্পেসে বিশ্বাসী। এবং আমি না, আই এম আ পারসন, আমি যখন টেলিভিশন করতাম তখন আমার শুটিং হয়ে যেত, ওই যে প্যাক আপ হতো না, আমার মাথা থেকে ওটা পুরোটা প্যাক আপ হয়ে যেত। মেরোটা নিয়ে ভাবি, আমার একটা নিজস্ব জগৎ আছে, আর আমার সেই নিজস্ব জগৎটা আমার কাছে খুব প্রেশাস। একটা নিজস্ব সময়, আমার ফ্যামিলি, আমার বন্ধু বান্ধব, এই বন্ধু বান্ধব কেউ ইন্ডাস্ট্রি, আমার ছোটবেলার বন্ধু। আমার ওই একটা ফিল্ম ইন্ডাস্ট্রির একটা তথাকথিত বাবল আছে, ওই বাবলের মধ্যে থাকতে আমি রাজি। আমি অনেক সবার সঙ্গে মিশি যারা ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, আর আমি মনে করি শিল্পী হিসেবে সেটা খুব দরকার। তুমি যদি ওই বাবল থেকে বেরিয়ে এসে সাধারণ মানুষের সঙ্গে না মেশো, তুমি তোমার কাজের রসদ হবে কোথায়? তো অল্প বয়সে কেরিয়ার শুরু, সেই হিসেবে দেখতে গেলে আমার খুব অল্প বয়সে নয়। আমাদের ফিল্ম ফ্রেটার্নিটি দিক থেকে তুমি যদি বলো, ফিল্ম ফ্রেটার্নিটিতে অ্যাকচুয়ালি আইডিয়াল এজ মানে আগে ছিল, এখন অবশ্য এটা প্রযোজ্য নয়, এখন সিনিয়ররাও প্রচুর বড় বড় কাজ করছে, 18-19 বছর। সেখানে আমি লেট 20s-এ শুরু করেছি, লেট 20s, তাও 28-29-এ আমি। হ্যাঁ, এবার সেটা থেকে দাঁড়িয়ে তখন কি জীবনের অভিজ্ঞতাই তোমাকে এই জায়গাটা তৈরি করে দিয়েছে যে আমি বাবেলে থাকবো না ভাই, আমি বাইরে থাকবো? How did life teach you that? আমার বুদ্ধিটা হয়তো একটু বেশি, আমি জানি না, বাট আমি যেদিন প্রথম স্টুডিও পাড়ায় যাই কাজ করতে, প্রথম 4-5 দিন আমি অনেক কিছু অবজার্ভ করি। আমি নিজের ভেতরে ঠিক করে নিয়েছিলাম আমি কিভাবে চলবো, ওইটা আমার কাছে খুব ক্লিয়ার ছিল। আমি কোন কোন জিনিসগুলো করবো না, এটা ক্লিয়ার ছিল, আমি ঠিক করে নিয়েছি। সেটা আজও আমার কাছে না। What are the hypocrisies you have seen? Progresses. Hypocrisy.
কিন্তু দেখো আজকের দিনে দাঁড়িয়ে সমাজের সব প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি ইন্ডাস্ট্রিতে এটা আছে আমাদের ইন্ডাস্ট্রি তো আছে। আমাদের ইন্ডাস্ট্রিটা আসলে আমাদের প্রফেশনটা তো ইনসিকিউর না শ্রুতমা, এখানে এগুলো একটু বেশি মাত্রায়। সবারই মনে হয় যে ও আমার কাজ নিয়ে নিচ্ছে, ও আমার কাজ নিয়ে নিচ্ছে, তার জন্য এটা না একটু আমাদের বেশি, কারণ আমাদের ইনসিকিউরিটিটা তো খুব বেশি। এটা তো আসলে ভীষণ আনসার্টেনটি না, ভীষণ আনসার্টেনটি। সেই জায়গায় দাঁড়িয়ে এই সব জিনিসগুলো হওয়াটাই স্বাভাবিক, সেটাই হয়। আমি এটাতে খুব আশ্চর্য হই না, কিন্তু আমি না খুব পজিটিভ মানুষ, এবং আমি মনে করি যখন আমি when I know my craft, when I'm confident about myself, I don't need to do all that. এটা বিশ্বাস করি। অনেকে বলে এসব নিয়ে আজকালকার দিনে চলে না, কিন্তু আজকালকার দিনে চলে না মানেই আমাকে একটা বেপথে যেতে হবে, আমাকেও পথে নামতে হবে, এটা মনে হয় না। মানে আমি তো করবো না, করিনি, এত বছর হয়ে গেলে যখন করিনি আর তো কোনো প্রশ্নই হচ্ছে না। তবে কামিং ব্যাক টু ইয়োর কোয়েশ্চেন, যে তুমি বলছো যে কোটারির মতো ইচ্ছে হয়নি যেতে, ইচ্ছে অনিচ্ছের ব্যাপার নয়, আমার সঙ্গে কারোরই কোনো খারাপ সম্পর্ক নেই, কিন্তু আমি না ওই এক্সট্রা যেটা দেয় শিল্পীর এক্সট্রাটা, হয়তো ওই এক্সট্রাটা আমি দিই না। That's the difference. আর তাই জন্য আমাকে কাজ করা হয় না, আমি জানি না, মানে এটা আমার সবটাই অ্যাজাম্পশন, কিন্তু বাট এখন আমার এগুলো মনে হচ্ছে, আগে আমি এসব নিয়ে ভাবতে পারতাম। দেখতে দেখি কখনো কোনো সহ অভিনেত্রীকে খুব অচেনা মনে হচ্ছে যে কিন্তু দারুণ মানুষ ভেবেছিলাম, এটা কি করবো। ও প্রচুর আছে আমাদের ইন্ডাস্ট্রিতে, একজন অনেকে আছে। শিক্ষা, প্রথাগত শিক্ষা, যে মানুষের চরিত্র গঠন করতে পারে না, এটা আমি এই ইন্ডাস্ট্রিতে দেখেছি। ছোটবেলায় কি করেছি, পড়াশোনা করলে মানুষের চরিত্র তৈরি হতো, শিক্ষা বিনয় আনে। হ্যাঁ বিনয় আনে, চরিত্র গঠন করে, তাই তো? চরিত্র গঠন করে শুনেছি, সেটা 75% ক্ষেত্রে এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে এসে মানে বুঝেছি যে ওটা খুব ভুল কথা। এই যে মুখোশের খেলা, মানে এরকম বলতে, তুমি যেটা বললে যে শিক্ষা বিনয় আনে, এমন বহু মানুষ আছে যারা ক্যামেরার সামনে, যাদের বক্তব্য শুনলে মনে হয় যেন মুখ থেকে ফুল ঝরে পড়ছে, ঠিক অফ দ্য ক্যামেরা তাদের সেই তথাকথিত শিক্ষার মুখোশটা খুলে পড়ে যায় যখন তারা তাদের কোনো কাছের মানুষ তো অফকোর্স না, মানে অন্যান্য অফ দ্য ক্যামেরা তাদের সঙ্গে যা বিহেভিয়ার থাকে সেটা দেখে এটা তোমার জীবনকে কতখানি বদলেছে বা তোমার দৃষ্টিভঙ্গি মানুষের প্রতি আমাকে না, আমি বলছি তোমায়, আমার জীবনটা না এই ইন্ডাস্ট্রিতে এসে একদম বদলে গেছে, কারণ আমি খুব প্রোটেক্টেড আপব্রিঙ্গিং, মানে আমার ফ্যামিলি, আমার আত্মীয় স্বজন, আমি খুব খুব সুন্দর পরিবেশে বড় হয়েছি। আমার জয়েন্ট ফ্যামিলি, বিরাট ফ্যামিলি, আমার মামার বাড়ি, বাবার বাড়ি, মানে আমরা খুব, মানে আমার খুব অল্প বয়সে মা মারা গেছে, তাই জন্য আমি এবং আমার বোন আরো প্রোটেক্টেড ছিল, এবং ও ভীষণ ভালোবাসা পেয়ে, আদর পেয়ে বড় হয়েছে। কিন্তু একটা খারাপ জিনিস, খারাপ মানুষ, বিশ্বাস করো আমি জীবনে তার আগে কখনো দেখিনি। এদের দেখা খুব প্রয়োজন, নাহলে তুমি এই শিক্ষাটা জীবন থেকে না পেলে তুমি সম্পূর্ণভাবে তোমার ব্যক্তিত্বই তৈরি হবে। মানুষ কি হতে পারে, কত রকমের হতে পারে, কত রকমের হিউম্যান সাইকোলজি হতে পারে, কত ধরনের, সেটা আমি এখানে এসে দেখেছি, এবং দিস ইন্ডাস্ট্রি হ্যাজ শেপড মি অ্যাজ আ পারসন। আই এম ভেরি গ্রেটফুল। তাহলে এই যে তুমি বললে আমি ভেরি পজিটিভ পারসন, আবার এই এতগুলো নেগেটিভিটির ভেতর দিয়ে গিয়ে, মানে আমি তো পজিটিভ, আমি তো এগুলো নিয়ে নিই। তুমি সেটাই বলছি, তুমি আমাকে কেউ ছুতেও পারেনি, আমাকে কেউ ছুতেই পারেনি, আমাকে কেউ ছুতেই পারেনি। আমি এই কথাগুলো বলি বলে লোকে ভাবে এটা আমার গর্ব, এটা আমার গর্ব না, এটা রিয়েলিটি। আমি যদি নিজের ইচ্ছেতে কিছু করে থাকি, দ্যাটস ডিফারেন্ট। আমাকে জোর করে জীবনে কেউ কিছু করে। ফ্লোর থেকে বেরোনোর পরে তোমার সেই হ্যাংওভারটা থাকে না বলছো, মানে একটা খারাপ ব্যবহার, একটা পলিটিক্স, খারাপ ব্যবহার। আমি তোমার একটা খুব সত্যি কথা বলবো, মানুষ বিশ্বাস করবে কিনা আমি জানি না, আমার এই 22-23 বছরের টেলিভিশন জগতে এবং ফিল্মের এবং
আমি কারোর কাছ থেকে সেরকম খারাপ ব্যবহার পাইনি। আর মিশ্রিত ছবি যারা হয়তো সামনে ভালো কিন্তু আসলে তারা এক্সিস্ট করে না জীবনে। হ্যাভ ইউ ফেসড সেসব থাকে। অনেক ডিরেক্টর আমার বলছে তোমার নাম্বার চাইলে বললো যে তুমি তোমার নাম্বার তুমি এখন ভীষণ ব্যস্ত ডেট দিতে পারো, এর অনেক ছবি এখন চলে গেছে, এইসব থাকে। আমি শুনেছিলাম তো। আমি ওই নেগেটিভিটিটা আমি অ্যালাউই করি না, অ্যালাউই করি না। এবং আমি তোমাকে আজকে খুব সিরিয়াসলি একটা কথা বলছি, খুব অনেস্টলি একটা কথা বলছি। আমার সঙ্গে যে মানুষ খুব দুর্ব্যবহার করেছেন, আমার কো আর্টিস্টরা, আমার কলিগসরা, আমার ডিরেক্টররা বা প্রোডাকশন হাউস, এটা যদি আমি বলি আমি খুব মিথ্যে কথা বলা, নান অফ দেম। ইন দ্যাট ওয়ে আই এম ভেরি লাকি আই ওয়ার্কড উইথ দেম। আমি হয়তো দেখো আমি সকলের সঙ্গে ঠিকভাবে মিশেছি বলেই, তাই খুব একটা বাড়াবাড়ি কোনোদিনই করিনি বলে হয়তো আমি ধাক্কাটা খাইনি। আমি তাদের কাছ থেকে যদি বিশাল একটা কিছু এক্সপেক্ট করি তাহলেই তুমি কষ্ট পাবে। আমি ভীষণ প্রফেশনাল, আমি যখন কাজ করি আমি ভীষণ প্রফেশনাল, এবং ওই 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 আমাকে 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 অপমান করা বা আমার সঙ্গে দুর্ব্যবহার করার জায়গাটাই আমি কাউকে দিই না। এন্ড প্লিজ আমি কথাগুলো বলছি বলে ভাববেন না কেউ, যেটা আমার খুব গর্ব করে আমি বলছি, আমি এরকমই, বাট এটাই রিয়েলিটি। আমার সঙ্গে কারোর কোনোদিন কোনো ঝগড়া, এত বছরের জীবনে আমার তো মনেই করে না আমার ফ্লোরে কারোর সঙ্গে ঝগড়া হয়েছে। সেই ক্ষেত্রে বিকজ ইউ আর, আমি সেই জায়গাটা দিই না, আমি সেই স্পেসটাই দিই না, আমি সেই স্পেসটাই দিই না। হ্যাভিং সেড সো দিদি তুমি লুজ বল দিলে তোমার বল তো মেরে মাঠের বাইরে লোকে করবে, জিনিসটা দাও লুজ বল দিই না। রাজনীতির কথা এবার আসি, সেটা হলো গিয়ে বাবারে বাবা, বলো। রাজনীতির একটা রং পড়ে আছে অবশ্য। তো একটা জিনিস বললো যে রাজনীতি তো এর আগেও ছিল, মানে যেটুকুনি বড়দের থেকে শুনেছি, কিন্তু বিগত কয়েক বছরে রাজনীতির রংটা কি একটু বেশি প্রকট হয়ে গেছে? যদি প্রকট হয় বাংলায় তো ভয়ঙ্কর, এটা আপনারা দেখেছেন নাকি? আমরা আমাদের ইন্ডাস্ট্রির এত শিল্পীরা, এত পলিটিশিয়ান কবে হয়েছে? বেশি তো হয়েছে। what is the effect of it, good and bad both? দেখো, কি রাজনীতি করবে তা তো পার্সোনাল চয়েস, সেটা নিয়ে তো আমার বলার কিছু। ইন্ডাস্ট্রি পরিবেশ, যারা রাজনীতিতে গেছে তারা ইন্ডাস্ট্রির ভালোর জন্য গেছে বলে তো আমার মনে হয়। তারা সবাই যে যার নিজের মতো করে, মানে আমি এক্সপেক্ট করবো না তারা ইন্ডাস্ট্রির জন্য বিরাট একটা কিছু করবে, ফ্র্যাঙ্কলি স্পিকিং। অনেকে আমি বলেছে যে এত এত লোক, এত আমাদের ইন্ডাস্ট্রির এত এমপি, এত এমএলএ, আমাদের ইন্ডাস্ট্রি তাতে কি উন্নতি হলো না? কিন্তু তারা এমপি এমএলএ হয়েছে বলেই আমাদের আমাদের মানে তারা তো ইন্ডাস্ট্রিতে দাসপাত দিয়ে যাননি। তাদের ইচ্ছে হয়েছে, তো এটা ওদের পার্সোনাল ব্যাপার, একদম অন্য একটা দিক। সুতরাং তারা আমাদের ইন্ডাস্ট্রিকে একটা বিশাল উপকার করবে, আমাদের ইন্ডাস্ট্রি একটা বিরাট হয়ে যাবে, ওতে ইন্ডাস্ট্রি বিরাট হয় না। ইন্ডাস্ট্রি বিরাট হয়, ইন্ডাস্ট্রি উন্নতি হয়, তার অনেকগুলো আলাদা ফ্যাক্টরস আছে, অনেকগুলো আলাদা ফ্যাক্টরস আছে। তবে হ্যাঁ, রাজনীতির প্রভাব ইন্ডাস্ট্রিতে আমাদের ডেফিনেটলি পড়েছে, সেটা তোমরাও জানো, আমিও জানি। এবং ভালো খুব একটা হয়নি, এটাও আমি বলছি। দিদি এবার একটা অন্য প্রসঙ্গে আসি, সেটা হলো ব্যান্ড কালচার এবং তার সঙ্গে বিভিন্ন শিল্পীরা যে প্রশ্ন তুলেছেন আর্টিস্ট ফোরামের ভূমিকা নিয়ে, তাদের নিজস্ব কর্মজীবনে তারা আর্টিস্ট ফোরামের ভূমিকা যা দেখেছেন তা নিয়ে তারা প্রশ্ন তুলেছে। তুমি হয়তো বাইরে থেকেও কিছুটা অবগত প্রত্যেকটি ঘটনার ব্যাপারে। তুমি ব্যান্ড কালচারটাকে কিভাবে দেখো? এটা কি আদৌ সুস্থতার দিকে যাচ্ছে? দুই, আর্টিস্ট ফোরাম কতটা সত্যি শিল্পীদের পাশে দাঁড়ায় ক্রাইসিসে? দেখো, বিগত আমি আর্টিস্ট ফোরামের যে পদে ছিলাম সেটা আমি ছেড়ে দিয়েছি 2012 তারপর থেকে ওদের ডে টু ডে অ্যাক্টিভিটির সঙ্গে আমি একেবারেই আমি ঠিক জানি না কিভাবে অপারেট করে। তো কিন্তু যা শুনি গত 10 বছর, সত্যি কথা বলতে কি আর্টিস্ট ফোরাম খুব একটা অ্যাক্টিভ ছিল বলে আমার মনে হয়। শিল্পীরা যারা এই কমপ্লেইনগুলো করছে তারা তো আর মিথ্যে কথা বলছে না, তাদের নিশ্চয়ই কোনো কিছু ভিত্তিতে তারা বলছে। তো সেই জায়গায় আর্টিস্ট ফোরাম তো
আই থিঙ্ক যে কিছুটা তারা নিজেদের শিল্পীদের পাশে দাঁড়ানো এবং শিল্পীদের হয়ে কথা বলা বা কোনো ডিসপিউট হলে সেগুলো মেটানো, এই জায়গা থেকে আমিও জানি, শুনেছি যে খুব একটা কাজ আর্টিস্ট সত্যি করতে পারেনি বিগত 10 বছর। তাহলে যদি আজকে হঠাৎ করে তোমার হাতে একটা জাদুদণ্ড দেওয়া হয় এবং যদি বলা হয় যে তোমার কাজের যে ক্ষেত্র বাংলা চলচ্চিত্র জগতের কিছু জিনিস তুমি পরিবর্তন করতে চাও রাতারাতি, কি তুমি চেঞ্জ করবে? অর্গানাইজড করতে চাই আরো অনেক বেশি। এই যে রাহুলের যেটা হলো কেন, এটা কেন হলো? কারণ আমাদের ফ্রেটার্নিটি আর আমাদের ইন্ডাস্ট্রি ইজ নট এট অল অর্গানাইজড। এসব নিয়ে আমরা আগে ভাবিনি। প্রফেশনালিজম নিয়ে ডেফিনেটলি কাজ করা উচিত, ভাবা উচিত। দিস ইজ অলসো পার্ট অফ প্রফেশনালিজম। যে আমি একটা শুটিং করতে চলে গেলাম, আমি সেখানে পারমিশন নিলাম না, আমি একটা রিস্কি শট দিতে বললাম আর্টিস্টকে, তারপরে এরকম একটা দুর্ঘটনা হলো, তারপর আমি সেখানে ডিফারেন্ট ন্যারেটিভস বানাচ্ছি জাস্ট টু অর্গানাইজড হতে হবে, অনেক অর্গানাইজড হতে হবে। এর জন্য আমরা শিল্পীরাও দায়ী, আমরাও সবকিছু মেনে নিই, কলাকুশলীরাও দায়ী, আমরা সবকিছু মেনে নিই, ও ঠিক আছে হয়ে যাবে, ও ঠিক আছে। এভাবে একটা জিনিস বড় করতে, একটা ইন্ডাস্ট্রি গ্রো করতে পারে না। অনেক অর্গানাইজড হতে হবে আমাদের, অনেক কি বলবো প্রফেশনাল হতে হবে, আমাদের অ্যাপ্রোচ অনেক প্রফেশনাল হওয়া উচিত। আমি শুধু প্রযোজকদের কথা বলছি না, কিন্তু আমাদের শিল্পী কলাকুশলীদের কথাও বলছি। আর এই যে তুমি ব্যান্ড কালচারের কথা বলো, এটা কি কোনো একটা সুস্থ ইন্ডাস্ট্রির মানে একটা চিত্র এটা হতে পারে যে একটা শিল্পী 1.5 বছর ধরে কোনো কাজ করতে পারছে না? হতে পারে না। এই যে আর্টিস্ট ফোরামের কথাটার সঙ্গে লিঙ্ক করছি, আর্টিস্ট ফোরাম আমি উচিত ছিল না একবারও যে শিল্পীরা কাজ করতে পারছে না তাদের হয়ে কথা বলা, যারা ব্যান্ড করেছে তাদের সঙ্গে বসা? আমি জানি না বসেছিল, কিন্তু বাইরে সে খবর আসে, তারা তো শিল্পী। তাহলে তারপর যদি তাদের তোমার মানে সংগঠনের উপর থেকে আস্থা উঠে যায়, সেটা কি খুব অন্যায়? আজকে ফেডারেশন মুখে বলছেন আমরা ব্যান করছি, বলছে টেকনিশিয়ানরা কাজ করতে চাইছে, কেন করতে চাইছে না? উচিত ছিল না আর্টিস্ট ফোরামের একটা ইনিশিয়েটিভ নিয়ে, যেটা আজকে হচ্ছে, হঠাৎ আজকে হচ্ছে, 3 বছর আগে থেকে তো এরা কাজ করতে পারছে না, তাই না? তাহলে আর্টিস্ট ফোরামের এখানে কোনো ভূমিকা ছিল না? ছিল তো। আর্টিস্ট ফোরামের তো এটা নিয়ে কথা বলা উচিত ছিল যে তোমরা টেকনিশিয়ানরা কি করে একটা শিল্পীকে এরকম ভাবে ব্যান করে দিতে পারো। তাহলে আজকে একটা টেকনিশিয়ানরা সংগঠিত হয়ে 2-3 শিল্পীকে কাজ বন্ধ করে দিতে পারে, কিন্তু শিল্পীরা সংগঠিত হয়ে কোনো কিছু করতে পারে না। অনেক ফ্লস আছে। এই যে আজকে তুমি বলছো কিছু শিল্পী বলছে যে আর্টিস্ট ফোরাম তাদের পাশে দাঁড়ায়, সব থেকে বড় উদাহরণ তো এটা, আজকে আর্টিস্ট ফোরাম রাহুলের এই মৃত্যু, যেটা আমরা সবাই এখন শকটি হয়ে আছে, আমরা হজমই করতে পারছি না যে সেটা চলে গেল। কিন্তু আমরা কি কোনোদিন বসে এটা নিয়ে আলোচনা করেছি, কথা বলেছি? শরীর খারাপ হলে একটা ক্যালকুলও থাকে না একটা ইউনিট। আমরা কি কোনোদিন এটা নিয়ে, আর্টিস্ট ফোরাম কি কোনোদিন এটা নিয়ে কথা বলেছি? বলেনি। সুতরাং যে শিল্পীরা আজকে বলছে আর্টিস্ট ফোরাম তাদের জন্য কিছু করে না বা পাশে দাঁড়ায় না, এটা মিথ্যা আমি কি করে বলবো বলো? দিদি, এই সঙ্গে যদি আমাদের প্রত্যেকটা কর্মক্ষেত্রেই আমরা দেখেছি কম বেশি যে জিনিসটা হয়ে থাকে, যে বেশি প্রশ্ন তোলে যে এটা কেন নয়, ওটা কেন, এতকে কাজ করতে পারে না, ছাড়তো আরেকজনকে নিয়ে নেওয়া। সে হয়তো কম রেমুনারেশন নিচ্ছে, অথবা হয়তো সেম রেমুনারেশন নিল, তার প্রশ্ন কম, সে করে দিল, সে অত ঝামেলা করলো না। এটা কতটা আছে এখানে? প্রচন্ড আছে। কোনো শিল্পীর যদি নিজস্ব একটা মতামত বা বক্তব্য থাকে, কিছু ডুজ এন্ড ডোন্টস থাকে তার নিজস্ব, তার কাছে কত ডিফিকাল্ট। আমি মনে করি
আপনার কাজ কত কষ্ট হয় না? কষ্ট হয় না মানে আমি মনে করি যেটা খুব আনপ্রফেশনাল। আর এখন একটা শব্দ হয়েছে প্রোডাকশন ফ্রেন্ডলি আর্টিস্ট। প্রোডাকশন ফ্রেন্ডলি আর্টিস্ট মানে কি? তোমাকে যে কোনো পরিস্থিতি তুমি কাজটা করবে, তাহলে তোমার অসুবিধা হোক, তোমার শরীর খারাপ হোক, তুমি কোনো কথা বলতে পারবে। সো ইউ আর প্রোডাকশন ফ্রেন্ডলি অ্যাক্টর। তোমার যদি নিজস্ব কিছু চয়েস থাকে, ইউ আর নট প্রোডাকশন ফ্রেন্ডলি অ্যাক্টর। এবং কাজ কমেও গেছে। তুমি দেখো না, আমি তো খুব অবাক হয়ে গেলাম যে রাহুলের বিষয়টা নিয়ে এরকম যখন হচ্ছে, যখন ডিসিশন হলো যে আমরা আর্টিস্ট ফোরাম ডিসিশন নিল যে দুই প্রযোজকের সঙ্গে, দুজন মানুষের সঙ্গে আমরা কাজ করবো না আপাতত, যতক্ষণ না আমরা তাদের কাছ থেকে একটা সঠিক উত্তর পাচ্ছি। তারপরের দিনই তো আর্টিস্টরা কিরকম ফেসবুকে পোস্ট করতে শুরু করলো যে আমরা খেতে পারবো না। আমরা দেখলাম তো, মানে ফিডে দেখলাম। আমি অবশ্য দেখো কার কি কম্পালশন সে নিয়ে আমি কমেন্ট করতে চাই না। আমি why should I be judgmental? হয়তো তাদের কম্পালশন আছে, কিন্তু আমি বলছি যে একটু পেশেন্স, একটু অর্গানাইজড ওয়েতে জিনিসটা এগুলো মনে হয় ভালো। এই জিনিসগুলো না বাইরের মানুষের কাছে পড়া ভালো বার্তা যাচ্ছে না। এবং আমি তো আর বলছি, আমি যেহেতু সাধারণ মানুষের সঙ্গে মিশি, কেউ এই ফ্রেটার্নিটি নয়, তারা কিন্তু আমাদের শিল্পীদের খুব একটা সম্মানের চোখে দেখে না। এটা খুব দুঃখের সঙ্গে খুব কিন্তু একটা অকপট কথা বলছি, অকপট এটা বলছি। তার জন্য আমরা নিজেরাই দায়ী। আমরা এমন কিছু করে ফেলছি, এমন কিছু মিডিয়ার সামনেও বিহেভ করে ফেলছি যেটা বাজে একটা বার্তা যাচ্ছে মানুষের কাছে। তুমি মানো চাই না মানো, শিল্পীদের ইমেজটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি এবার যদি শেষ করতে হয় তাহলে একটা প্রশ্ন দিয়ে শেষ করবো। এটা কথা শুরুতে তুমি বললে খুব অল্প বয়সের মেয়ে তোমার মাকে হারিয়েছিল, তুমি খুব সব থেকে কাছে প্রিয়জনকে না থাকার যন্ত্রণাটা তুমি জানো, আবার তুমি আগলে রাখা একটা পরিবার রয়েছে, এবং তারপরে তোমাকে তোমার লাইফ লেসন আজকে এই জায়গায় দাঁড় করিয়েছে। যদি বলা হয় যে অভিনেত্রী দেবযানীর কোনো একটা ডোন্টস যেটা সে আজ মনে করে, রিগ্রেট করে, আই উইশ আই কুড হ্যাভ মেড ইট ডু, কি? আর কোনো একটা ডু এটা তোমার মনে হয় যে তুমি ডোন্টে রাখতে ভালো হতো? ডোন্টে রাখলে ভালো হতো। আর ডোন্টটা ডুতে আমি অতীতে কিছু ইমোশনালি কিছু ডিসিশন নিয়েছি ইন এভরি রেসপেক্ট, সেগুলো না নিয়ে ভালো হতো। কিন্তু মানুষ তো ইমোশনাল হবে, হ্যাঁ, আর শিল্পী আমরা তো ইমোশনাল হব। আসলে আর আমি মনে করি, দেখো আমি মনে করি নোবডি ইজ পারফেক্ট, হয় না কখনো। ভুল করলেই তুমি শিখবে এবং সেই শেখা থেকেই তুমি শিক্ষা নেবে, নিয়ে আরো বেটার পারসন হবে। আমি আজকে যা যা ভুল করেছি জীবনে, যেই ভুলটাই করে থাকি, আমি কোনো একটা পার্টিকুলার বলছি না, যা যা ভুল করে থাকি, আমি অনেক বেটার পারসন হিসেবে ইভলভ করেছি। আমি এখন অনেক স্ট্রং। থ্যাংক ইউ দেবযানীদি এই সময়টা দেওয়ার জন্য। আর যে সমস্ত দর্শকরা তুমি এতদিন ধরে মিস করেছে তাদের উদ্দেশ্যে যদি একটু জানাতে পারো যে তোমার না, আমার মিস করেছেন মানে আমি বলছি কথাটা কেটে, টেলিভিশনে আমি এখন বলবো না, সুতরাং হয়তো অনেকেই একটু দুঃখ পাবেন, কারণ আমার সোশ্যাল মিডিয়া অনেকেই এটা লেখে, দিদি কবে দেখবো, তোমায় কবে দেখবো। টেলিভিশনে আমার ফেরার কোনো সম্ভাবনা নেই, আমি করবো না। আর হ্যাঁ, ফিল্ম এবং ওটিটি প্ল্যাটফর্মের জন্য আমি চলছে চেষ্টা, দেখা যাক কি হয়। আপনাদের যদি ভালোবাসা থাকে, আশীর্বাদ থাকে, খুব শীঘ্রই হয়তো একটা কাজ করবো।